নমস্কার। এই ছবি আমি একটু সরে যাচ্ছি, সপ্তর্ষি এবং গৌতম দেব। একে আপনারা দুই প্রজন্ম বলতে পারেন, আবার এভাবেও আপনারা বলতে পারেন যে একজন নেতা আরেকজন হচ্ছে কর্মী, ছেলে এবং বাবা। ছেলে এবার রাজারহাট নিউ টাউনের প্রার্থী, আর গৌতম দেবের পরিচয়, রাজনৈতিক পরিচয় আলাদা করে দেওয়ার কোনো অবকাশই নেই। শুধু গৌতম দাকে আমরা একটাই খালি জিজ্ঞেস করব, গৌতম দা, এবারের ভোটে কি রেজাল্ট হবে? সব দল কিছু কিছু সিট পাবে, কিন্তু গভর্নমেন্ট করার মতো সিট বিজেপি পাবে না, আর তৃণমূলও পাবে না। অনেক লোক আশ্চর্য হচ্ছে। আর তৃণমূলের যদি জয় হয়, বাংলার পরাজয় হবে, বাংলার বুদ্ধিজীবীদের পরাজয় হবে, বাংলার ইন্টেলেকচুয়ালসদের পরাজয় হবে। এটা হতে পারে না। ছেলেকে কেমন করবে? ছেলের রেজাল্ট কেমন করবে? ছেলে খাচ্ছে তো, খাচ্ছে। আপনার এরকম অনেক সন্তান এবার কিন্তু তারা নির্বাচনে লড়ছে। তারা অনেকে এসেছে, দেখা করে গেছে, এবং তাদের প্রত্যেকে একটা, তোমাদের চোখে, তোমরা সাংবাদিক তো দেখছো তো, ইয়েদের রাজনীতিবিদদের, দেখবে নিউ ব্রিড অফ পলিটিশিয়ানস আর কামিং না। আমার প্রশ্ন হচ্ছে সপ্তর্ষি, সেটা হচ্ছে যে অমিতাভ বচ্চন একবার, অমিতাভ বচ্চনের ছেলে একবার বলেছিলেন যে তার জীবনে সবচাইতে বড় সমস্যা হচ্ছে তার বাবার নাম অমিতাভ বচ্চন। অভিষেক বচ্চনের বক্তব্য ছিল, সুনীল গাভাস্কারের ছেলে যখন মাঠে নামতেন তখন তাকে কিন্তু এই সমস্যা ফেস করতে হতো, কারণ তারা সবাই চাইতেন যে ও সুনীল গাভাস্কারের মতন ব্যাট করবে। একই অবস্থা সচিন তেন্ডুলকারের ছেলের ক্ষেত্রে, ক্রিকেট খেললো কিন্তু কেউ তার নাম জানবে না। তোমার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? সমস্যা এটা না অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? না, আমি একটু ঘুরিয়ে বলি। হচ্ছে যে সুনীল গাভাস্কার সেই সময়ের প্লেয়ার। রোহান গাভাস্কার যদি পারসিস্ট করতো, তাহলে হয়তো সে এই সময়ের প্লেয়ার হিসেবে নিজেকে দাঁড় করতে পারতো। তার সুতরাং সবাই কারুর না কারুর ছেলে। অভিষেক বচ্চনের একটা ডিলেমা আছে, সেই ডিলেমাটা সে অমিতাভ বচ্চনের ছেলে দেখে, কিন্তু সে যদি মনে করে যে সেটা তার ক্ষেত্রে ডিলিমা বা তার ক্ষেত্রে সেটা প্রবলেম, সেটা প্রবলেম হতে পারে। যদি সে মনে করে যে এটা তার ক্ষেত্রে প্রবলেম নয়, এটা তার ক্ষেত্রে বেনিফিট, তাহলে সেটা তার ক্ষেত্রে বেনিফিট। সুতরাং আমি মনে করি যে বাবা সবসময় আমার মাথার উপরে রয়েছে, আশীর্বাদ করবেন, বুদ্ধি পরামর্শ অবশ্যই দেবেন, কিন্তু আজকের দিনের যে লড়াই, সেই লড়াইটা আমাদেরকেই লড়ে নিতে হবে। এটা আমাদের প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করবার লড়াই, বাবাদের প্রজন্ম কিন্তু কিন্তু ক্রমশ তো তুলনার সামনে তো পড়তে হয়। গৌতম দেব হলে না এই জিনিসটা করতেন। গৌতম দেবের সেই 2011-তে গৌতম দেবের লড়াই, সেই ভাষণ, সেই বক্তব্য, এই গোটা সিপিএম যখন একেবারে কার্যত পথ খুঁজে পাচ্ছে না, তখন একটা লোক সামনে দাঁড়িয়ে লড়াই করছে। সপ্তর্ষির মধ্যে সেটা একটু যেন কম, অথবা একটু যেন বেশি, হয়তো হবে। তো সেই তুলনা তো থাকবেই, সবসময় থাকবে। সেই তুলনাকে রেখেই করতে হবে। অন্য কারোর বাবার সাথে তুলনা হওয়ার থেকে নিজের বাবার সাথে তুলনা হওয়া ভালো, আই ফিল দ্যাট ওয়ে। কিন্তু পরামর্শ, বাড়তি কোনো পরামর্শ বাবার কাছে কোথাও গিয়ে আটকে গেলে, কারণ বাবা এখন পারেন না, স্বাভাবিকভাবেই গৌতম দা এখন আর প্রতিদিনকার রাজনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন না, থাকলে হয়তো অন্য কথা হতো, সেরকম পরামর্শ? হ্যাঁ, অবশ্যই দেয়, কেন দেবে না পরামর্শ? পরামর্শ চাই, পরামর্শ দেন, এবং সেটা আমরা সবসময়, শুধু আমি না, আমাদের প্রজন্মের পার্টি কর্মীরা, আজকের পার্টির নেতৃত্ব, তারাও আমার মনে হয় যে গৌতম দেবের পরামর্শ, সেই পরামর্শটাকে গুরুত্ব দিয়েই দেখেন আজও। না থাকার কোনো কারণও নেই। কোনো কারণ নেই, কেন থাকবে? হ্যাঁ, অবশ্যই দেখেন, এবং সেটা বাবা হয়ে সেই বাড়তি সুযোগটা আমি পাই। সেই একটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে সুবিধাটা, যে অনেকগুলো জিনিস যেগুলো আমরা বড় হতে হতে দেখেছি, সেইটা
ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে যায় যেমন অনেক তুমি situation। যেমন তুমি ছোটবেলায় দেখেছো যে বাবা ভীষণ ব্যস্ত এই নিউ টাউনটা কেমন ভাবে তৈরি হবে তাই নিয়ে দিনের পর দিন রাতের পর রাত কাজ করে যাচ্ছেন। ঠিক। নিউ টাউন তৈরি হলো, নিউ টাউন একটা নতুন শহর তৈরি হলো সল্টলেকের পাশে, সেখানে অনেকগুলো সংস্থা আসলো এবং সেইখানে তুমি আজকে সিপিএম এর প্রার্থী। এবং সেই জন্য এটা জানি দেখেই এখন আমি নিউ টাউনের মানুষকে এটা বলতে পারি যে এই শহরের 30% জমি খোলা প্রাঙ্গণ হওয়ার কথা ছিল। আজকে সেই জমিটা কেটে কেটে নতুন করে যখন হিডকো বিক্রি করে দিচ্ছে, অকশন করছে, তাহলে সেই মাস্টার প্ল্যানটার বিরুদ্ধে গিয়ে যাচ্ছে। সেই পরিকল্পনাটা জানতাম দেখেই বা দেখেছিলাম দেখেই আমি আজকে বলতে পারি যে হিডকোর টাকায় নেবারহুড ডেভেলপমেন্টের কথা ছিল, হিডকোকে সংলগ্ন যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে তাদের উন্নয়ন হওয়ার কথা ছিল, হিডকোর টাকায় দীঘাতে জগন্নাথ ধাম হওয়ার কথা ছিল না। সুতরাং সেইটা তো ব্যবহার আমরা সবসময় করছি। আমরা বলছি যে এই শহরে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের একটা ভালো বাসস্থান করবার স্বপ্ন নিয়ে কমরেড গৌতম দেব, কমরেড জ্যোতি বসুরা এই শহর পরিকল্পনা করেছিলেন। এবং সেই ভালোভাবে থাকার জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন। সরকারি একটা হসপিটাল নিউ টাউন শহরে নেই। সংলগ্ন রাজারহাটে যে সরকারি হসপিটালটি রয়েছে, রেকজওয়ানি হাসপাতাল, সেটার উন্নয়ন প্রয়োজন। এই কথাগুলো আমরা বলছি কারণ আমরা সেই বিষয়টা জানি। কিন্তু তোমার কখনো মনে হয় না, এই প্রশ্নটা আসে না যে যার উদ্যোগে এই শহরটা তৈরি হলো, যিনি ছিলেন এই শহরের অন্যতম কারিগর, এ সবাই স্বীকার করে, হ্যাঁ, দলমত নির্বিশেষে। দলমত নির্বিশেষে, সেইখানে দাঁড়িয়ে যখন তুমি নির্বাচনে যাচ্ছ, এর আগেও নির্বাচনে গেছো, পরাজিত হয়েছে, মানে মানুষ কি ভুলে যায়? মানুষ কি ভুলে যায় নাকি এর কোনো মূল্য নেই? কি মানে তোমার মূল্যায়নটা কি? না দেখুন, আমি যখন নির্বাচনে গেছিলাম আগের বার, তখন আমি রাজারহাট নিউ টাউনের একেবারেই আগন্তুক ছিলাম। আমাদের বাসস্থান সবে এই অঞ্চলে স্থানান্তরিত হয়েছিল। আমরা 2-3 বছর হলো নিউ টাউনে থাকতাম, পার্টির সঙ্গে যুক্ত ছিলাম, পার্টি মনে করেছিল আমাকে ক্যান্ডিডেট করতে। কিন্তু গত 5 বছর ধরে ক্যান্ডিডেট হয়ে হেরে যাওয়ার পরে আমি বাড়িতে চলে আসি, বা আমি রাজারহাটের মানুষের সঙ্গে যোগাযোগটা বন্ধ করিনি। আমি বিভিন্ন কাজের মধ্যে নিজেকে রেখেছি মানুষের কাজে, হ্যাঁ। সুতরাং সেইটা আমি নিজের মতন করে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। বাবার একটা লেগাসি রয়েছে, অবশ্যই রয়েছে, নিউ টাউন শহর তৈরি করবার লেগাসি রয়েছে, মানুষ আশীর্বাদ করবেন। কিন্তু বাবা তো ভোটে লড়ছে না, লড়ছে ছেলে। সুতরাং সেই ছেলেরও ক্রেডেন্সিয়ালটা তৈরি করবার প্রয়োজন রয়েছে। তাহলে আমি আমার মতন করে আজকে যে বাস্তবের পরিস্থিতি, এই যে পুকুর ভরাট হচ্ছে, এই যে বেআইনি নির্মাণ হচ্ছে সারা নিউ টাউন জুড়ে, এগুলো নিয়ে কথা বলবার লোক কম নিউ টাউনে। কারণ ওই কালো টাকায় সেই টাকার ফ্লো সর্বদিকে রয়েছে। সেই টাকা কখনো থানায় যাচ্ছে, কখনো অন্য কোনো জায়গায় যাচ্ছে। সুতরাং এই নিয়ে কেউ কথা বলতে চায় না। কিন্তু আমি জানি যে একটা 5 ফুটের রাস্তায় যদি 6তলা বাড়ি হয়, আর সেই 6তলা বাড়িটার উপরে যদি একদিন কোনোদিনও আগুন লাগে, সেই রাস্তা দিয়ে ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকতে পারবে না। 6তলার উপরে বাড়িতে থাকা বাচ্চা মেয়েটা কিন্তু পুড়ে মরবে। সুতরাং এর বিরুদ্ধে আওয়াজ আমাকে তুলতেই হবে, তুলছি। আমি বলছি যে রাজারহাট নিউ টাউনে যে পৌরাঞ্চলগুলো রয়েছে, সেই পৌরাঞ্চলগুলো ওয়ার্ডগুলো, তার সঙ্গে সল্টলেকের ওয়ার্ডগুলোর মধ্যে ব্যাপক ফারাক, প্রচণ্ড বৈষম্য। তো এই বৈষম্যটা কেন থাকবে? সল্টলেকের এফডি ব্লক, এফসি ব্লকে যে পৌর পরিষেবা আমরা দেখতে পাই, যেটা পাই, সেটা আমি রাজারহাট নিউ টাউনের মধ্যে থাকা সল্টলেক মিউনিসিপ্যাল কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের সেটা কেন দেখতে পাবো না? মানে এগুলোই হচ্ছে এবার নির্বাচনের ইস্যু। আমার শেষ প্রশ্ন এবং ছোট্ট উত্তর, সেটা হচ্ছে যে তিলোত্তমার জন্য রাজ্যে গেছিলে, তিলোত্তমার জন্য রাস্তায় দাঁড়িয়ে মিছিল করেছিলে। আমার মনে আছে, কারণ আমার এই কারণেই মনে আছে যে সেই অসুস্থ গৌতম দেব, তিনিও কিন্তু রাস্তায় এখানে মোড়ে বসেছিলেন প্রায় অনেক রাত পর্যন্ত। কিন্তু তিলোত্তমার মা বলছেন যে তোমরা তিলোত্তমাকে নিয়ে পলিটিক্স করেছো। তিলোত্তমার মায়ের প্রতি সমবেদনা আমাদের এখনো আছে, বাবার প্রতি আছে, পরিবারের প্রতি আছে। কিন্তু যখন তিনি বিজেপির প্রার্থী, তাহলে ওনাকে এই উত্তর দিতে হবে যে কলকাতা পুলিশ তিলোত্তমার বিরুদ্ধে গিয়ে সেই কেস লোপাট করার চেষ্টা করলো, সেই কলকাতা পুলিশকেই অমিত শাহ সিবিআই ক্লিন চিট দিল। তাহলে সেই বিষয়ে ওনার কি বক্তব্য, ওনাকে কিন্তু পানিহাটিতে মাইক খাটিয়ে বলতে হবে। প্রশ্ন ওনার প্রতি থাকবে, প্রশ্ন আমরা করব। মায়ের প্রতি সহানুভূতি আছে, পানিহাটির বিজেপির প্রার্থীর প্রতি সহানুভূতি নেই।
আমরা শুনলাম, আমরা গৌতম দেবের সাথেও কথা বললাম, আমরা সপ্তর্ষি দেবের সঙ্গেও কথা বললাম, এবং অবশ্যই এবিপি আনন্দের ফেসবুক লাইভ আমরা এই গোটা নির্বাচনের সমস্ত প্রার্থী তারা কি করছেন, কোন বক্তব্য সামনে রাখছেন, কিভাবে তারা প্রচার করছেন, সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে প্রবীর সামন্ত ছিলেন, আমরা এই গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।